আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাইশা মালিহা, K72 ব্যাচের ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর। আর আজকে আমি ক্লাস নিতে যাচ্ছি অ্যাক্সিস মেডিকেল পক্ষ থেকে মেডিসিন লেকচার ক্লাসগুলো। আর আজকে আমার ফার্স্ট ক্লাস আজকে আমি রিউমাটোলজি ক্লাসটা নিব। কারো যদি কোনো প্রবলেম থাকে, সাউন্ড বা ভিজুয়াল বা কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমি আজকে ক্লাসটা শুরু করি। মেইনলি রিউমাটোলজি যেটা আছে সেটা খুবই ভাস্ট টপিকটা। এখানে অনেকগুলা টপিকস আছে, কিন্তু আমি মেইনলি যেটা আজকে 45 মিনিটসে করার চেষ্টা করব যে সবচেয়ে কমন যে টপিকগুলা, মানে যে টপিকগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট বা কমনলি জিজ্ঞেস করা হয়, ওই টপিকগুলোর ব্যাপারে আজকে আমি কথা বলবো। তো শুরু করি তাহলে। আজকে ফার্স্টে যেটা আমি শুরু করতে চাচ্ছি সেটা যেটা খুবই কমনলি এক টপিক, যেটা কিন্তু সব মেডিকেল স্টুডেন্টসরা অলমোস্ট মিস করে চলে যায়। সেটা হলো যে রেড ফ্ল্যাগ সাইন্স ফর স্পাইনাল প্যাথোলজি। এটা ডেভিডসনের 23rd এডিশনে পেজ নাম্বার 996-এ একটা চার্ট থাকে। ওইটা মেইনলি অনেকজন মিস করে চলে যায়, কিন্তু ওটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে দুই ভাগে ভাগ করে বলতে হয়, বোথ রিটেন অ্যান্ড ভাইভাতে। যেটা ফার্স্ট অফ অল হিস্ট্রি, আরেকটা এক্সামিনেশন টপিকে ভাগ করে বলতে হয় রেড ফ্ল্যাগস ফর পসিবল স্পাইনাল প্যাথোলজি। হিস্ট্রিতে যে পয়েন্টগুলো আছে, নাম্বার 1 আসবে এজ, মানে আইদার ভেরি লো এজ অর ভেরি হাই এজ, মানে লেস দেন 20 অর গ্রেটার দেন 55। তারপরে পয়েন্টটা আসে এর ক্যারেক্টারটা, যে এটা কনস্ট্যান্ট প্রোগ্রেসিভ পেইন উইচ ইজ আনরিলিভ বাই এনি রেস্ট। থার্ড পয়েন্ট যেটা আসে সেটা লোকেশনটা যেটা থাকবে সেটা থোরাসিক। তারপরে আসে পাস্ট মেডিকেল হিস্ট্রি কী কী থাকবে, এনি হিস্ট্রি অফ ক্যালসিয়াম, টিউবারকুলোসিস, কার্সিনোমা, এইচআইভি, গ্লুকোকর্টিকয়েড বা অস্টিওপোরোসিস ইউজে। আর কনস্টিটিউশনাল ফিচার্সগুলোও থাকতে হবে, যেমন সিস্টেমিক আপসেট, সোয়েটস বা ওয়েট লস, অ্যান্ড এনি হিস্ট্রি অফ মেজর ট্রমা। মানে মোট 6টা পয়েন্ট থাকে: এজ, ক্যারেক্টার, লোকেশন অফ দ্য পেইন, পাস্ট মেডিকেল হিস্ট্রি, কনস্টিটিউশনাল আর মেজর ট্রমা। এটা হিস্ট্রির পয়েন্টগুলো। তারপরে আসে এক্সামিনেশনের পয়েন্টসগুলো। এক্সামিনেশনে মেইনলি থাকে যে এটা একটা পেইনফুল স্পাইনাল ডিফর্মিটি হবে। নাম্বার 2 পয়েন্ট থেকে এটা সিমেট্রিক্যাল, মানে দুই দিকেই থাকবে। এর সাথে থাকবে স্যাডেল অ্যানেস্থেজিয়া। স্যাডেল অ্যানেস্থেজিয়া জিনিসটা হলো মানে পেরিনিয়াল এরিয়াতে মেইনলি কোনো সেন্সেশন থাকে না। আর লাস্টে থাকে মাল্টিপল লেভেলস অফ জয়েন্ট পেইন। তো এটা মেইনলি রেড ফ্ল্যাগস অফ পসিবল স্পাইনাল প্যাথোলজি। এটা যেন কোনোভাবেই মিস না যায়। ইউজুয়ালি স্টুডেন্টসরা যেটা ভুল করে, যে এটা খুবই ফার্স্টের দিকে থাকে, তো মানুষ এটা মিস করে চলে যায়, কিন্তু এটা খুবই কমনলি ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, প্লাস রিটেনেও আসে। এখন আমরা একটা স্পেসিফিক টপিক নিয়ে শুরু করি, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা রিউমাটোলজির নাম্বার 1 টপিক। মানে স্যার ম্যাডামরা কিছু জিজ্ঞেস করুক কি না করুক, রিউমাটয়েড আর্থ্রাইটিস বাদ যাবে না। তো ঠিক আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিসে যেটা ফার্স্ট কোয়েশ্চেন করা হয় সেটা ওই বড় চার্টটা, যেটা আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার যে চার্টটা থাকে। এখন এই চার্টটা অনেক বড়। ইউজুয়ালি রিটেনে তো যতটুকু সম্ভব পুরো চার্টটা তুলে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ভাইভাতে এত দূর যায় না, আর স্টুডেন্টসরা ভাইভাতে এত বড় চার্ট বলার টাইমও পায় না। তো অ্যাটলিস্ট চার্ট থেকে যে এখানে মোট 4টা পয়েন্ট আছে, এইটুকু জানতে হবে। যে ফার্স্ট আসবে যে জয়েন্টস এফেক্টেড একটা পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট আসবে যে সেরোলজির একটা পয়েন্ট, থার্ড পয়েন্ট আসবে ডিউরেশন, আর ফোর্থ পয়েন্ট আসবে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্স। যদি ভিতরের পয়েন্টগুলো আমরা নাও বলতে পারি, অ্যাটলিস্ট 4টা হেডিং কেন আমরা অবশ্যই জানতে হবে, যে জয়েন্টস এফেক্টেড, নাম্বার 2 সেরোলজি, নাম্বার 3 ডিউরেশন, আর নাম্বার 4 আসবে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্স। আর এর ভিতরে যেইটুক জানতে হবে মাস্ট, যেটা সেরোলজিতে আমরা কি কি দেখি, দুইটা, একটা রিউমাটয়েড ফ্যাক্টর, আর একটা অ্যান্টিসিট্রুলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি। আর আরেকটা আসবে ডিউরেশনটা কোন ভাগে, লেস দেন 6 উইকস একটা, গ্রেটার দেন 6 উইকস। আর অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্সে আমরা কোনটা দেখি, একটা সিআরপি আর একটা ইএসআর। এখন আরেকটাই চার্ট থেকে যে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, যে টোটাল কত পয়েন্ট আসে, মানে যদি টোটাল স্কোর সবগুলো পয়েন্ট মিলায় আমরা গ্রেটার অর ইকুয়ালস টু 6 দেখি, তাহলে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ওটা ধরে নিই। আরেকটা যেটা কোয়েশ্চেন স্যাররা কমনলি করে, যে এটা এত ইম্পর্টেন্ট কেন। এটা এত ইম্পর্টেন্ট যে যদি
ফর এক্সাম্পল উপজেলায় বা হচ্ছে অন্য কোনো লেভেলে যেখানে আমাদের কাছে হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর বা অ্যান্টিসিটুলিনের পেপটাইড অ্যান্টিবডি বা সিআরপি এএসআর করার সুযোগ না থাকে, ইভেন দেন আমরা হচ্ছে জয়েন্টস এফেক্টেড আর ডিউরেশন দেখে একটা স্কোর নিয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে পারি। দ্যাটস ওয়াই চার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড আসবে হচ্ছে যে কোয়েশ্চেনটা আসে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্লিনিক্যাল ফিচার্সটা। ক্লিনিক্যাল ফিচার্স অ্যাগেন ভেরি ভাস্ট, অনেকগুলো পয়েন্ট থাকে, কিন্তু যে পয়েন্টগুলো মাস্ট জানতে হবে আমাদেরকে, যে একটা হচ্ছে এটা সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট থাকে জয়েন্টের। অনেকগুলো হচ্ছে কেসে কিন্তু এসিমেট্রিক্যাল থাকে, যেমন মনে করো অস্টিও আর্থ্রাইটিস বা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, ওখানে কিন্তু এসিমেট্রিক হইতে পারে, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস সবসময় সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট থাকে। সেকেন্ড যে কোয়েশ্চেনটা করা হয়, এটা কি মোস্ট কমনলি হচ্ছে লার্জ জয়েন্টসকে এফেক্ট করে নাকি স্মল জয়েন্টস? অ্যান্সারটা হচ্ছে যে এটা দুই ধরনেরই এফেক্ট করতে পারে, বাট মেইনলি হচ্ছে যেটা ফার্স্টে করে ওটা হচ্ছে স্মল জয়েন্টসগুলোকে এফেক্ট করে। ফর এক্সাম্পল আসবে হচ্ছে রিস্ট, তারপর আসবে হচ্ছে স্মল জয়েন্টস অফ দ্য হ্যান্ডস, এগুলো হচ্ছে সবচেয়ে কমনলি এফেক্টেড করা। থার্ড যে হচ্ছে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যে হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসেও তো আসবে হচ্ছে মর্নিং স্টিফনেস থাকে, আর রিউমাটয়েড আর্থ্রাইটিসও আসবে হচ্ছে মর্নিং স্টিফনেস থাকে। তো এই দুইটার মধ্যে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট কেমনে করি? ফার্স্ট অফ অল আসে হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসে যে মর্নিং স্টিফনেসটা থাকে ওইটা কিন্তু আসবে হচ্ছে অ্যাক্টিভিটির সাথে কিন্তু অ্যাগ্রেভেট হয়, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসটা আসবে হচ্ছে কিন্তু আবার উল্টা, মর্নিং স্টিফনেস থাকার পরও ওটা আসবে হচ্ছে আস্তে আস্তে যখন আমরা মুভমেন্ট করা শুরু করি, মানে থ্রু আউট দ্য ডে ওটা ইমপ্রুভ করা স্টার্ট করে। এটা অস্টিও আর্থ্রাইটিসের সাথে ওটা একটা ইম্পর্টেন্ট মেজর ডিফারেন্স থাকে, অলদো দুইটাতেই হচ্ছে মর্নিং স্টিফনেস থাকতে পারে। তারপরে আরেকটা আসবে হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, যেটা জিজ্ঞেস করে যে কী কী ধরনের ডিফর্মিটিস হতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিসে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে অনেক টাইপের ডিফর্মিটিস, যে অ্যাটলিস্ট যে চারটা হচ্ছে আমাদের জানতে হবে, ওটা হচ্ছে নাম্বার 1 আলনার ডেভিয়েশন, নাম্বার 2 আসবে হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি। সোয়ান নেক ডিফর্মিটিটা আসবে হচ্ছে আমরা কীরকম হয়, এটা মেইনলি এরকম হয়ে যায় ফিঙ্গারটা, মানে হচ্ছে সোয়ানের মতো হয়ে যায়। আরেকটা থাকবে হচ্ছে বুটোনিয়ার্স ডিফর্মিটি, ওখানে কি হয় ওটা হচ্ছে এই যে এরকম এরকম হয়ে যায়। আর লাস্টে আরেকটা থাকে হচ্ছে জেড ডিফর্মিটি অফ দ্য থাম, মানে মোট হচ্ছে অ্যাটলিস্ট চারটা বলতে হবে, আলনার ডেভিয়েশন, সোয়ান নেক ডিফর্মিটি, বোটোনিয়ার্স ডিফর্মিটি, আর এটা থাকবে হচ্ছে জেড ডিফর্মিটি অফ দ্য থাম। নেক্সট একটা কোয়েশ্চেন হচ্ছে করে যে ইউজুয়ালি এগুলো ডিফর্মিটি হওয়ার পিছিয়ে কারণটা কি? এটা থাকে হচ্ছে সাইনোভিয়াল হাইপারট্রফি হয়ে যায়, হাইপারট্রফি অ্যান্ড হাইপারপ্লেজিয়া হয়ে যায়। ওটার জন্য হচ্ছে সবগুলো জয়েন্টস একটা প্যানাস ফর্মেশন হয়, এই প্যানাস হওয়ার জন্যই হচ্ছে মেইনলি এতগুলো ডেভিয়েশন ফর্ম করে। তারপরে হচ্ছে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে এতগুলো ডিফর্মিটি কিন্তু হয়ে গেল, কিন্তু একটা জয়েন্ট থাকে যেটা কখনোই রিউমাটয়েড আর্থ্রাইটিসে ইনভলভ হয় না, ওই জয়েন্টটার নাম জিজ্ঞেস করে, ওটা হচ্ছে ডিস্টাল ইন্টারফেলেঞ্জিয়াল জয়েন্ট। মানে হচ্ছে যত ধরনের ডিফর্মিটি হোক, ডিআইপি ডিস্টাল ইন্টারফেলেঞ্জিয়াল জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয়ে যায় তাহলে ওটা কিন্তু আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস আর ধরতে পারবো না, ডিআইপি হচ্ছে কখনোই রিউমাটয়েড আর্থ্রাইটিসে ইনভলভ হবে না। তারপরে আসবে হচ্ছে যে কোয়েশ্চেনটা থাকে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে হচ্ছে নি জয়েন্টের একটা খুব একটা ইম্পর্টেন্ট একটা কমপ্লিকেশন, ওটার নাম কি? ওটা হচ্ছে বেকার সিস্ট। বেকার সিস্টটা মোস্টলি ইনভলভ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে, আর ওটা হচ্ছে যদি রাপচার হয়ে যায় প্রচণ্ড নি পেন হয়। তো নি পেন সাথে যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, যদি জিজ্ঞেস করে স্যাররা যে কী কারণে নি পেন বাড়তে পারে, ওটা হচ্ছে বেকার সিস্টের জন্য। আরেকটা হচ্ছে কমন সিনারিও যেটা হচ্ছে স্যাররা জিজ্ঞেস করে যে ভাবো একটা পেশেন্টের হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, কিন্তু ও হচ্ছে কমপ্লেন করতেছে যে ওর চোখে হচ্ছে ও ব্লাড দেখতেছে বা চোখ হচ্ছে অনেক চুলকায়, আর হচ্ছে যখন ও খায় ও হচ্ছে স্যালাইভেশন করতে পারে না। এটার রিজন কি হতে পারে? এটার রিজন হচ্ছে যে এটা হচ্ছে জগরেন সিনড্রোম নামে একটা জিনিস আছে, এটার সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস খুব কমনলি ইনভলভ থাকে। জগরেন সিনড্রোম জিনিসটা কি? জগরেন সিনড্রোম হচ্ছে এটা একটি অটো ইমিউন ডিজিজ মেইনলি, এটা হচ্ছে চোখের ল্যাক্রিমাল গ্ল্যান্ড আর মুখের স্যালাইভারি গ্ল্যান্ড যেগুলো আছে এগুলাতে হচ্ছে লিম্ফোসাইট ঢুকে যায়, সেই জন্য হচ্ছে আমরা ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে হচ্ছে মানে আমাদের টিয়ার্স ফর্মেশন হয় না, আর স্যালাইভারি গ্ল্যান্ডে স্যালাইভা হচ্ছে হয় না। তো সেই জন্য হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে জগরেন সিনড্রোম যে জিনিসটা আছে ওটা খুবই কমনলি যায়। তো এটা হচ্ছে একটা খুবই কমন অ্যাসোসিয়েশন যেটা স্যাররা হচ্ছে খুব ভালোভাবে জানতে চায়। দেন আসে হচ্ছে আরেকটা কমন কোয়েশ্চেন যে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশনস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস আসবে হচ্ছে কী কী আছে। এটা অ্যাগেন একটা বিশাল বড় একটা চার্ট আছে যেটা ইউজুয়ালি মেডিকেল স্টুডেন্টসরা দেখে খুব ভয় পায়, যা ভুলেও যায়। এই চার্ট থেকে হচ্ছে পুরাটা না জানতে পারলেও, পুরো জানতে পারলে তো ভেরি গুড, কিন্তু অ্যাটলিস্ট যে পয়েন্টগুলো মাস্ট মনে রাখতে হয়, খুবই কমনলি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ফার্স্টে হেমাটোলজিক্যাল কি ম্যানিফেস্টেশনস থাকে। তিনটা বলবা, যে হচ্ছে অ্যানিমিয়া, তারপরে আসবে হচ্ছে থ্রম্বোসাইটোসিস আর ইউসিনোফিলিয়া। এর সাথে হচ্ছে একটা কোয়েশ্চেন থাকে যে আচ্ছা রিউমাটয়েড আর্থ্রাইটিসে হচ্ছে একটা সিনড্রোম প্রেজেন্ট থাকে, ওই সিনড্রোমটার নাম কি? ওটার নাম হচ্ছে ফেল্টিস সিনড্রোম। ফেল্টিস সিনড্রোমে কি হয়, একটা বিশাল বড় চার্ট আছে, কিন্তু যদি হচ্ছে আমরা সিম্পলি জানতে চাই, এখানে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস,
প্লাস নিউট্রোপেনিয়া প্লাস স্প্লিনোমেগালি থাকে। আর এই স্প্লিনোমেগালি হওয়ার জন্য হচ্ছে সবগুলা সেল লাইনগুলো হচ্ছে ডিক্রিজ করা হচ্ছে শুরু করে, মানে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট সবগুলো হচ্ছে ডিক্রিজ যদি করে জানি। তো হচ্ছে ফেল্টিস সিনড্রোমে যদি আমরা বাই এনি চান্স রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে হচ্ছে স্প্লিনটা ইনলার্জ পাই আর হচ্ছে সেল কাউন্টগুলো হচ্ছে কম পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ফেল্টিস সিনড্রোমের দিকে চলে গেছে। তারপরে আরেকটা কমন কোয়েশ্চেন আসে হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে রেসপিরেশনে হচ্ছে কোনটা খুবই কমন ইনভলভমেন্ট থাকে। এখানে একটা আছে হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপল্যান্স নোডিউলস। ক্যাপল্যান্স নোডিউলসটা হচ্ছে কি থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে যদি নিউমোকোনিওসিস মানে হচ্ছে লাংসে ফাইব্রোসিস হয়ে ছোট 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 নোডিউল ফর্ম করা শুরু করে, এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপল্যান্স নোডিউলস। মানে হচ্ছে লাংয়ে হচ্ছে নিউমোকোনিওসিস, যেটাকে অবলিকলি একটা বলা হয় রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, এটাও ফর্ম করা শুরু করে। আরেকটা হচ্ছে যেটা এক্সট্রা আর্টিকুলারে হচ্ছে খুবই স্যারদের প্রিয়, ওটা হচ্ছে চোখে কী কী ম্যানিফেস্টেশনস হয়, চারটা বলতে হয়। একটা হচ্ছে এপিস্ক্লেরাইটিস, স্ক্লেরাইটিস, কেরাটোকনজাংটিভাইটিস সিক্কা আর হচ্ছে স্ক্লেরোমেলেশিয়া। কেরাটোকনজাংটিভাইটিস সিক্কা জিনিসটা কিন্তু আবার ওই আগে যেটা আমি বললাম জগরেন সিনড্রোমের জন্য হচ্ছে মেনলি হয়, কারণ হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে হচ্ছে লিম্ফোসাইট ইনফিলট্রেশন হওয়া শুরু করে। তার সাথে থাকবে হচ্ছে এপিস্ক্লেরাইটিস, স্ক্লেরাইটিস আর হচ্ছে স্ক্লেরোমেলেশিয়া। এখন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আচ্ছা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টরা তো হচ্ছে অনেক পেইন আর হচ্ছে অনেক ডিফর্মিটিতে ভোগে, কিন্তু ইউজুয়ালি হচ্ছে হঠাৎ করে যদি একটা পেশেন্ট হচ্ছে মারা যায়, আমরা নাম্বার 1 হচ্ছে কি খোঁজা শুরু করবো যদি পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে? এখানের অ্যান্সারটা হচ্ছে যে এখানে হচ্ছে সাবলাক্সেশন অফ দ্য সার্ভাইকাল স্পাইন হয়। সাবলাক্সেশন অফ দ্য সার্ভাইকাল স্পাইন হইলে সেটা হচ্ছে মেডুলাতে কার্ডিও রেসপিরেটরি সেন্টারকে কম্প্রেস করে ফেলে আর পেশেন্টটা সাডেনলি হচ্ছে মারা যেতে পারে। তো যদি কোনো পেশেন্ট সাডেনলি মারা যায়, আমরা ফার্স্টে হচ্ছে এটলিস্ট এক্সরে করে এটা দেখার চেষ্টা করবো যে ওখানে কি হচ্ছে সার্ভাইকাল স্পাইনটা হচ্ছে সাবলাক্সেশন হয়েছে নাকি না। তো তাহলে সামারাইজ যদি আমরা করি, এক্সট্রা আর্টিকুলারে যেগুলো জানতে হবে যে মেইনলি হচ্ছে হেমাটোলজিক্যালে ফেল্টি সিনড্রোম, রেসপিরেটরি হচ্ছে ক্যাপল্যান্স নোডিউলসগুলো, তারপরে হচ্ছে অকুলার সিমটমসগুলো, আর সাডেন ডেথের কজ যেমন সাবলাক্সেশন অফ দ্য সার্ভাইকাল স্পাইন। নেক্সট আসবে যেখানে ইমিউনোলজিক্যাল হচ্ছে কয়েকটা জিনিস আছে। তো ইনভেস্টিগেশন যেটা থাকে, ইনভেস্টিগেশন তো অনেকগুলা পয়েন্ট আছে, কিন্তু হচ্ছে যেগুলা স্যার ম্যাডামরা শুনতে চায়, মানে অ্যাটলিস্ট হচ্ছে ভাইবা বোর্ডে মাস্ট জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে ইমিউনোলজিক্যাল কোনটা। ইমিউনোলজিক্যাল মেনলি দুইটা আছে, একটা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর আর একটা হচ্ছে অ্যান্টি সিট্রুলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি। নেক্সট কোয়েশ্চেনটা আসবে হচ্ছে দুইটার মধ্যে বেটার কোনটা? দুইটার মধ্যে বেটার হচ্ছে অ্যান্টি সিট্রুলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি। কোয়েশ্চেন করবে কেন? কারণ হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর যেটা আছে ওটা রিউমাটয়েড আর্থ্রাইটিস ছাড়াও অন্যগুলো ডিজিজও থাকতে পারে, যেমন এসএলই বা হচ্ছে জগরেন সিনড্রোম, ওইসবেও হচ্ছে ওটা পজিটিভ হতে পারে, কিন্তু অ্যান্টি সিট্রুলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি খুবই স্পেসিফিক রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য। নেক্সট আরেকটা জিজ্ঞেস করতে পারে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস যে ফ্যাক্টরটা আছে আর এ ফ্যাক্টর, এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি? এটা হচ্ছে খুবই ছোট একটা মিস্টেক করে, যেটা হচ্ছে বাচ্চারা বলে হচ্ছে এটা ইমিউনোগ্লোবুলিন এম নাকি ইমিউনোগ্লোবুলিন জি, এটাতে হচ্ছে কনফিউজড হয়ে যায়। রিউমাটয়েড ফ্যাক্টর কিন্তু ইমিউনোগ্লোবুলিন এম অ্যান্টিবডি এগেনস্ট হিউম্যান ইমিউনোগ্লোবুলিন জি, মানে এটা নিজে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম, কিন্তু এটা অ্যাক্ট করে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি এর এগেনস্টে বডিতে। তারপরে হচ্ছে ইনভেস্টিগেশনে ইমিউনোলজিক্যালের পর যে আরেকটা জিনিস জানতে চায় যে হচ্ছে এক্সরে ফাইন্ডিংসে হচ্ছে কী কী পাবো। আর এক্সরে ফাইন্ডিংটা হচ্ছে যদি সুন্দর করে গোছায় বলতে পারো তাহলে হচ্ছে স্যার ম্যাডামরা খুবই খুশি হন। যেমন হচ্ছে যেগুলো পয়েন্ট থাকে, একটা থাকবে হচ্ছে সিরিয়ালি বলছি, ফার্স্ট পয়েন্ট হচ্ছে সফট টিস্যু সোয়েল ইনিশিয়াল স্টেজে, তারপরে আসে হচ্ছে পেরি আর্টিকুলার অস্টিওপেনিয়া, জয়েন্ট স্পেস ন্যারোয়িং, জয়েন্ট স্পেস সাবলাক্সেশন অ্যান্ড ডিস্ট্রাকশন অ্যান্ড মার্জিনাল সাবকন্ড্রাল ইরোশন। মোট হচ্ছে 5টা পয়েন্ট থাকে। আবার বললাম, সফট টিস্যু সোয়েলিং, পেরিআর্টিকুলার অস্টিওপেনিয়া, জয়েন্ট স্পেস ন্যারোয়িং, জয়েন্ট সাবলাক্সেশন অ্যান্ড ডিস্ট্রাকশন অ্যান্ড মার্জিনাল সাবকন্ড্রাল ইরোশন। আর হচ্ছে আরেকটা জিজ্ঞেস করে যে আমরা খুবই ক্যারেক্টারিস্টিক একটা ফিচার পাই অলমোস্ট অল জয়েন্টে, ওটার নাম কি? এগেন হচ্ছে আমরা হচ্ছে আগেই বললাম প্যানাস জিনিসটা হচ্ছে হাইপারট্রফি অ্যান্ড হাইপারপ্লেজিয়া অফ দ্য সাইনোভিয়াল টিস্যু। এটার জন্যই হচ্ছে সব ডিফর্মিটিগুলো হয়, আর এটা খুবই ক্যারেক্টারিস্টিক একটা ফিচার থাকে প্রত্যেক জয়েন্টে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য। তারপরে কোয়েশ্চেনটা আসে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা। এখন ট্রিটমেন্ট যখনই আসবে তখন সাথে সাথে আসবে হচ্ছে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস, মানে DMARD, এটা হচ্ছে চলে আসবে। যখন হচ্ছে DMARD আসবে তখন আমরা অবভিয়াসলি হচ্ছে 3টা ড্রাগের নাম তো বলতেই হবে। একটা আসবে হচ্ছে মেথট্রিক্সেট, সালফাসালাজিন, হাইড্রক্সিক্লোরোকুইন।
এখন এই তিনটা ড্রাগের হচ্ছে সাইড এফেক্ট সহ হচ্ছে স্যার ম্যাডামরা জানতে চান। তারপর হচ্ছে সাইড এফেক্টের মধ্যে হচ্ছে যেগুলো অ্যাটলিস্ট মাস্ট বলতে হয়, যেমন মেথোট্রিক্সে এটা আসবে হচ্ছে বলবা হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন, তারপরে হেপাটিক ফাইব্রোসিস, আর হচ্ছে অ্যাকিউট নিউমোনাইটিস। এই তিনটা হচ্ছে, আরও অনেক আছে অবভিয়াসলি, কিন্তু এই তিনটা মাস্ট বলতে হবে, মানে হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন, হেপাটিক ফাইব্রোসিস, অ্যাকিউট নিউমোনাইটিস। তারপরে আসি হচ্ছে আমরা সালফাস্যালাজিনে। সালফাস্যালাজিনে হচ্ছে দুইটা অ্যাডভার্স ইফেক্ট বলতেই হবে, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইটোসিস আর একটা হচ্ছে স্টিভেন জনসন সিন্ড্রোম। আর থার্ড আসবে হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। হাইড্রক্সিক্লোরোকুইনে হচ্ছে যে সাইড এফেক্টটা বলতেই হবে সেটা হচ্ছে কর্নিয়াল ডিপোজিটস। তারপরে হচ্ছে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে হচ্ছে আচ্ছা আমরা যে হচ্ছে ট্রিটমেন্ট দিব ওটা আমরা কোন স্কোরের উপর হচ্ছে বেস করে দিই। একটা স্কোর আছে যেটা আমরা বলি হচ্ছে DAS 28 স্কোর, মানে ড্যাশ 28 স্কোর। এইটুকু বললে হচ্ছে মানে আমরা খুব খুশি হয়ে যান, তারপর যে ওয়াও কত কিছু পারতেছে। তো ড্যাশ 28 স্কোরটা হচ্ছে বলার পর তারপরে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ইউজুয়ালি হচ্ছে আমরা এখানে কোনগুলো ইউজ করি। আমরা হচ্ছে ডিস্টাল জয়েন্টগুলোর হচ্ছে ইনভলভমেন্টগুলো মেইনলি দেখি। আর ড্যাশ 28 স্কোরের হচ্ছে কিন্তু আবার একটা বিশাল বড় ডেভিডসনের চার্ট আছে যে কতটুক থাকা উচিত কতটুক থাকা উচিত না। আমরা হচ্ছে যেটা ড্যাশ 28টা চাই, ইউজুয়ালি আমরা ড্যাশ 28 স্কোরকে 2.6-এর নিচে রাখার চেষ্টা করি। যদি বাই এনি চান্স এটা হচ্ছে 2.6-এর হচ্ছে উপরে চলে যায়, তাহলে মনে করো 2.6 to 5.1, তাহলে হচ্ছে আমরা এখানে অন্য হচ্ছে ড্রাগস ইউজ করি, যেমন কম্বিনেশনগুলো ইউজ করি, মেথোট্রিক্সের দেই, হাইড্রক্সিক্লোরোকুইন দেই, সালফাস্যালাজিন দেই। কিন্তু যদি ড্যাশ 28 স্কোরটা বা এনি চান্স হচ্ছে 5.1-এর উপরে চলে যায়, তখন হচ্ছে আমরা একটা নিউ ধরনের ড্রাগ ইউজ করি যেটা হচ্ছে বায়োলজিক্স। যেই আমরা হচ্ছে বায়োলজিক্স হচ্ছে আসা শুরু করে দেবে, তখন হচ্ছে বায়োলজিক্সে কিন্তু নাম জিজ্ঞেস করে। দুইটা নাম বললেই হয়, যে হচ্ছে অ্যান্টি TNF, যেমন হচ্ছে এটানারসেপ্ট আর ইনফ্লিক্সিম্যাব। আরেকটু ভালো করলে হচ্ছে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে আমরা বায়োলজিক্স দেওয়ার আগে সবসময় একটা টেস্ট করে নিই, ওইটা কি আমরা হচ্ছে টিউবারকুলোসিসের হচ্ছে টেস্টটা হচ্ছে মাস্ট করে নিব। কেন? কারণ হচ্ছে যদি কারোর বডিতে লেটেন্ট টিবি থাকে তাহলে এই বায়োলজিক্সগুলো দিলে কিন্তু আবার ওই লেটেন্ট টিবিটা রিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তো এই বায়োলজিক্সের জন্য আমাদের মাস্ট হচ্ছে টিবির একটা পরীক্ষা করে নিতে হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে মোটামুটি এটাই হচ্ছে মেইনলি জিজ্ঞেস করে, এর বাইরে জিজ্ঞেস অবশ্যই করতে পারে, কিন্তু এগুলা সবচেয়ে কমন কোয়েশ্চেন। এখন আমরা নেক্সট টপিকটাতে আসলাম, ওটাকে হচ্ছে আমরা অবভিয়াসলি SLE মানে সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসিস। এখন আনফর্চুনেটলি এটা একটা 11 পয়েন্টের একটা ক্রাইটেরিয়া আছে। এখন এই ক্রাইটেরিয়াটা হচ্ছে ইনভ্যারিয়েবলি জিজ্ঞেস করে, মানে এটা খুবই বিরক্তকর লাগে পড়তে, কারণ এটা এত বড় কিন্তু এটা ধরেই ধরে। তো আমি হচ্ছে এটা মনে রাখার জন্য একটা সিম্পল মানে হচ্ছে ফার্স্ট থেকে শুরু করতাম, যেমন মাথায় হচ্ছে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনস হচ্ছে থাকবে, তারপরে আসবে হচ্ছে মুখে কি থাকবে, ম্যালার র্যাশ থাকে, এখানে একটা বাটারফ্লাই, আর তারপরে হচ্ছে ডিসকয়েড র্যাশ থাকে, আর হচ্ছে ফটো সেন্সিটিভিটি থাকে। তারপরে মুখে থাকবে হচ্ছে ওরাল আলসার, এখানে সেরোসাইটিস থাকে, মানে হচ্ছে প্লুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন। তারপরে আসবে হচ্ছে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, নিচে যাবে হচ্ছে রেনাল ডিসঅর্ডার, আর্থ্রাইটিস, আর লাস্ট যে দুইটা পয়েন্ট থাকে ওটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, আর এটা হচ্ছে ANA। মোট 11টা পয়েন্ট থাকে, ভিতরে কিন্তু আরও অনেক কিছু লেখা আছে, ওটা অ্যাটলিস্ট না পড়তে পারলেও ফার্স্ট 11টা পয়েন্ট হচ্ছে বলে যেতে হবে। এইটা স্যার ম্যাডামরা খুবই পছন্দ করেন, তো এটা কেউ যদি একদম স্মুথলি বলে যায় তখন মানে অলমোস্ট অটোমেটিক্যালি হচ্ছে অনেক ভালো মার্কস পাওয়া যায়। নেক্সট যেটা হচ্ছে খুবই ফেভারিট কোয়েশ্চেন, যে হচ্ছে এখানে SLE-তে কী কী অ্যান্টিবডিজ আছে। মেইনলি কিন্তু 4টা অ্যান্টিবডি আছে, যার মধ্যে হচ্ছে সবচেয়ে স্পেসিফিক SLE-র জন্য অ্যান্টি ডাবল স্ট্র্যান্ডেড DNA। আর নেক্সট একটা যেটা আছে হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি কিন্তু অ্যান্টি ডাবল স্ট্র্যান্ডেড DNA-র মতো এত স্পেসিফিক না, কারণ ANA কিন্তু অন্য অনেক জিনিসও আসবে হচ্ছে পজিটিভ থাকে, যেমন হচ্ছে জগরেন সিনড্রোমে পজিটিভ থাকে, বা হচ্ছে পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিসও মাঝে মাঝে পজিটিভ হয়ে যায়। কিন্তু SLE-তে হচ্ছে সেজন্য একটা স্পেসিফিক না, অ্যান্টি ডাবল স্ট্র্যান্ডেড DNA-টাই হচ্ছে এই জন্য স্পেসিফিক। আরও দুইটা অ্যান্টিবডি কিন্তু থাকে, যেটা হচ্ছে অ্যান্টি হিস্টোন অ্যান্টিবডি, আর এটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি। এখন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে অ্যান্টি হিস্টোন অ্যান্টিবডিটা হচ্ছে কোনটার জন্য হচ্ছে স্পেসিফিক। যদি কোনো ড্রাগস থাকে যেটা হচ্ছে SLE কজ করে, কিন্তু মেইনলি 3টা ড্রাগ, আমি ওটা নিউমোনিক দিয়ে একটা মনে রাখতাম, যে হিপ মানে H-এ হাইড্রোলেজিন, I-তে আইসোনায়াজাইড, আর P-তে হচ্ছে প্রোকাইনামাইড, এই হিপ HIP, এই 3টা ড্রাগ হচ্ছে মেইনলি SLE কজ করতে পারে, আর এদের ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি হিস্টোন অ্যান্টিবডি যেটা থাকে ওটা পজিটিভ থাকে।
আর আরেকটা যেটা আছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি কিন্তু আবার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ একটা জিনিস হয় যেটা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, যেখানে হচ্ছে থ্রম্বোসিস ফর্ম হয়, আর এটা হচ্ছে রিকারেন্ট, যারা মহিলাদেরই তো এসএলই বেশি হয়, ওদের দেখবে রিকারেন্ট অ্যাবর্শন হচ্ছে। রিকারেন্ট অ্যাবর্শন যখনই একটা এসএলই পেশেন্টের হবে, আমাদেরকে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিটা দেখে নিতে হবে, কারণ এটার জন্যই বারবার থ্রম্বোসিস হচ্ছে। তো মেইনলি অ্যাগেন আবার বললাম, 4টা অ্যান্টিবডি হচ্ছে আমাদের মাস্ট এসএলইর জন্য জানতে হবে। অ্যান্টি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যান্টিবডি, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, আর হচ্ছে ড্রাগসের জন্য অ্যান্টি হিস্টোন অ্যান্টিবডি, আর হচ্ছে ওই অ্যান্টিফসফোলিপিড মানে হচ্ছে কোয়াগুলেশন, যেটা প্রেগনেন্সিতে মেইনলি হচ্ছে অ্যাবর্শন করে, ওটার জন্য অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি। তারপরে হচ্ছে এটার পর জিজ্ঞেস করে যে তুমি ট্রিটমেন্ট কী দিবা। ট্রিটমেন্ট হচ্ছে মেইনলি 3 লাইনে সিম্পলি বলে যাবে। একটা হচ্ছে যে আমাদের ইউভি লাইট বা সান এক্সপোজারকে প্রিভেন্ট করতে হবে। নাম্বার 2 আসবে হচ্ছে আমরা কর্টিকোস্টেরয়েডস ইউজ করি। আর নাম্বার 3 আসবে হচ্ছে আমরা আদার ড্রাগস মানে ইমিউনোসাপ্রেসেন্স ইউজ করতে পারি। এখানের মধ্যে কয়েকটা নাম বললে হয়, যেমন অ্যাজাথায়োপ্রিন, মেথট্রিক্সেট, মাইক্রোফেনোলেট মোফিটিল, সাইক্লোফসফামাইড, এই 4টা ইউজুয়ালি ইউজ করা হয়। আবার বললাম অ্যাজাথায়োপ্রিন, মেথট্রিক্সেট, মাইক্রোফেনোলেট মোফিটিল, আর এটা থাকে হচ্ছে সাইক্লোফসফামাইড। এখন একটা সাইক্লোফসফামাইড যখনই হচ্ছে বলে দেয়, স্যাররা একটা খুবই কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে আচ্ছা একটা পেশেন্টের সাইক্লোফসফামাইড আসছে, তারপর কিছুদিন পর আমরা দেখলাম যে হচ্ছে ও ইউরিন হচ্ছে লাল যাচ্ছে, এর কজ কি, আর হচ্ছে এটা আমরা প্রিভেন্ট কেমনে করতে পারবো। সাইক্লোফসফামাইডে হচ্ছে একটা জিনিস হয় যেটাকে আমরা বলি হচ্ছে হেমোরেজিক সিস্টাইটিস। এখন এই হেমোরেজিক সিস্টাইটিসটা হচ্ছে প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে রুগীকে বলবো যে হাইড্রেশন মেনটেন করতে হবে, মানে বেশি বেশি পানি খাইতে হবে। আরেকটা আছে হচ্ছে ইনজেকশন মেসনা, এই জিনিসটা দিতে হবে। তারপরে হচ্ছে আরেকটা খুবই কমন যেটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ওই যেটা বললামই, যে হচ্ছে একটা প্রেগনেন্ট লেডি যদি হচ্ছে বারবার রিকারেন্ট অ্যাবর্শন নিয়ে আসতেছে, আর হচ্ছে আমরা দেখি ওর মুখে ম্যালার র্যাশ আছে, তাহলে আমরা হচ্ছে কোন অ্যান্টিবডিটা হচ্ছে টেস্ট করব। আমরা ডেফিনেটলি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিটা টেস্ট করব, কারণ এটার জন্যই হচ্ছে ও থ্রম্বোসিস হওয়ার জন্য রিকারেন্ট অ্যাবর্শন হচ্ছে। এখানে হচ্ছে আমার ট্রিটমেন্টটা হচ্ছে কি দিব, তাকে অবভিয়াসলি কোনো একটা অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে আমাদের দিতে হয়, যেমন ওকে হেপারিন দিতে পারি, কারণ হেপারিন তো অবভিয়াসলি প্লাসেন্টা ক্রসও করে না, প্লাস হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশনে কাজ করে। আরেকটা এসএলই কমন কোয়েশ্চেন থাকে হচ্ছে যে, অবশ্যই এটা খুবই কমন না, মাঝে মাঝে জিজ্ঞেস করা হয় যে হচ্ছে হার্টে এসএলইর একটা স্পেশাল একটা ফিচার থাকে, ওটার নাম কি। ওটাকে আমরা বলি হচ্ছে লিবম্যান স্যাক্স এন্ডোকার্ডাইটিস। এর স্পেশাল ফিচারটা কি, এখানে হচ্ছে একটা ভালভের হচ্ছে ভেজিটেশন, বোথ উপরেও হচ্ছে ভেজিটেশন ফর্ম হয়, নিচেও ভেজিটেশন ফর্ম হয়। ইউজুয়ালি হয় কি এন্ডোকার্ডাইটিসে ভালভের যে কোনো একটা লেয়ারে হচ্ছে ভেজিটেশন থাকে, কিন্তু শুধু এসএলইতে লিবম্যান স্যাক্স এন্ডোকার্ডাইটিস যে স্পেশাল জিনিসটা আছে, উপরেও ফর্ম হয় নিচেও ফর্ম হয়। এটা একটা খুবই ইউনিক ফিচার, তো সেজন্য মাঝে মাঝে নামটা জিজ্ঞেস করা হয়। এসএলই থেকে হচ্ছে মোটামুটি এই ধারে জিজ্ঞেস করে, অ্যাগেন বললাম আরও অন্য কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, কিন্তু আমার দেখাতে হচ্ছে এগুলোই কমন কোয়েশ্চেন, ঘুরে ফিরে বারবার জিজ্ঞেস করা হয়। তারপরে আমরা আরেকটা খুবই কমন টপিকে আসি, যেটা হলো গাউট। গাউট আসলেই হচ্ছে প্রথম কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে ক্রিস্টালটা ফর্ম হচ্ছে, ওই ক্রিস্টালটার নাম কি। এটা হচ্ছে মোনোসোডিয়াম ইউরেট মোনোহাইড্রেট। এখন এছাড়াও হচ্ছে জিজ্ঞেস করতে পারে যে আরেকটা ক্রিস্টালও আছে, ওটার নাম কি, ওটা হচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট। কিন্তু এই ক্যালসিয়াম পাইরোফসফেটটা কিন্তু আবার সিউডো গাউটে ফর্ম হয়, এটা কিন্তু গাউটে হয় না, ঠিক আছে। তো মাঝে মাঝে হচ্ছে কনফিউশন করার জন্য স্যার ইচ্ছা করে বলে ক্যালসিয়াম পাইরোফসফেটটা গাউটে হয়, তাই না, তখন কিন্তু বলবো না স্যার এটা গাউট না, ওটা সিউডো গাউট, ওটা অন্য আরেকটা জিনিস। নেক্সট যে কমন কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে গাউটে, যে হচ্ছে গাউটের কজগুলো কি হতে পারে। নাম্বার 1 যেটা হচ্ছে আমাদের দেশে খুবই কমন, ওটা হচ্ছে ফুড ইনটেক, মানে হচ্ছে রেড মিট বা হচ্ছে ফিশ জাতীয় জিনিস, এগুলো যেগুলো আছে এগুলো বেশি খেলে কিন্তু গাউট এক্সাসারবেট হয়। নেক্সট যে কোয়েশ্চেনটা আসবে হচ্ছে যে রেনাল ফেলিয়ারের জন্য কিন্তু হতে পারে, আর হচ্ছে কয়েকটা ড্রাগস আছে যেটা হচ্ছে ইউরিক অ্যাসিডে ক্লিয়ারেন্স কমায় দেয়, ওই ড্রাগসগুলোর নামও হচ্ছে জিজ্ঞেস করে। ড্রাগসগুলো হচ্ছে 4টা, thiazide and loop diuretics, নাম্বার 2 পাইরাজাইনামাইড ওই যে অ্যান্টি টিবি ড্রাগটা, নাম্বার 3 আসবে হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন, আর নাম্বার 4 আসবে হচ্ছে সাইক্লোস্পোরিন। এর মধ্যে হচ্ছে থায়াজাইড অ্যান্ড লুপ ডায়োরেটিক্স আর পাইরাজাইনামাইড, এই দুইটা অ্যাটলিস্ট মনে রাখতেই হবে। পাইরাজাইনামাইডটা যেহেতু আমাদের দেশে টিবি খুবই কমন, তো এই কোয়েশ্চেনটা খুব কমনলি করে। তারপরে হচ্ছে জিজ্ঞেস করে যে আচ্ছা ফুডের জন্য হইলো, রেনাল ফেলিয়ারের জন্য হইলো, আরেকটা নাম্বার 3 নাম্বার কজ কি, ওটা হচ্ছে ইনক্রিজ প্রোডাকশন যদি হয়, যেমন করে মায়োলোপ্রলিফারেটিভ বা লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার্সগুলো, যেমন করে হচ্ছে লিউকেমিয়া, লিম্ফোমা, এখানে সেল অনেক ব্রেকডাউন হয়, তো ওখানের জন্য আসবে হচ্ছে ইউরিক অ্যাসিড হতে পারে, ওই ইউরিক অ্যাসিড থেকেও কিন্তু গাউট হতে পারে। তা মেনলি 3 ভাগ, নাম্বার 1 আসবে হচ্ছে ফুড ইনটেক থেকে,
নাম্বার 2 আসবে হচ্ছে ডিমিনিশ রেনাল এক্সক্রিশন থেকে, আর নাম্বার 3 আসবে হচ্ছে ইনক্রিজ প্রোডাকশন থেকে। তারপরে হচ্ছে গাউটের যে কমন ক্লিনিক্যাল ফিচার্সের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা গাউটের যে অ্যাটাকটা থাকে ওটা কি হচ্ছে সাডেন নাকি ক্রনিক। ইউজুয়ালি যে গাউটের হয় ওটা হচ্ছে সাডেন আর অ্যাকিউট অনসেট অফ পেইন, মানে খুবই সিভিয়ার পেইন থাকে। আর কমনলি কোন জয়েন্টে ইনভলভ হয় এটা কোনোভাবে ভুল করা যাবে না, এটা হচ্ছে ফার্স্ট মেটাটার্সাল জয়েন্ট। ফার্স্ট মেটাটার্সাল জয়েন্টটা খুবই কমনলি এফেক্টেড হয়। তারপরে হচ্ছে আরেকটা যে কোয়েশ্চেনটা হচ্ছে জিজ্ঞেস করা হয় যে মনে করো অ্যাকিউট গাউটটা হচ্ছে ইভেনচুয়ালি ক্রনিক গাউটে চলে গেল, তখন হচ্ছে হাতে গোল গোল নডুলের মতো একটা জিনিস ফর্ম হয়, এটার নাম কি? ওটাকে আমরা বলি হচ্ছে টোফাই। অ্যান্ড টোফাই জিনিসটা হচ্ছে কি থাকে, এখানে হচ্ছে সোডিয়াম ক্রিস্টালসগুলো থাকে সারাউন্ডেড বাই মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেলস অ্যান্ড ফিব্রিনয়েড নেক্রোসিস। এইভাবে একটা টোফাই জিনিস ফর্ম হয়। এটা কিন্তু অ্যাকিউট গাউটে হয় না, এটা হচ্ছে অনেক দিন পর হচ্ছে ক্রনিক গাউটে হয়। আর এটা হচ্ছে কই হচ্ছে ফর্ম হয়, কমন যে জায়গাগুলো আছে একটা হচ্ছে হ্যান্ডসে ফর্ম হয়, তারপর ফোর আর্মে ফর্ম হয়, এলবোতে হয়, অ্যাকিলিস টেন্ডন, আর হচ্ছে কানেও হতে পারে। তারপরে হচ্ছে যখন আসে হচ্ছে ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে যে আমরা কনফার্মেটরি ইনভেস্টিগেশনটা জিজ্ঞেস করা হয়। কনফার্মেটরি ইনভেস্টিগেশন বলে একটাই বলতে হবে যে এটা হচ্ছে অ্যাসপিরেশন অফ ফ্লুইড করতে হবে ফ্রম আ জয়েন্ট, বার্সা অর টোফাই। আর এখানে অ্যাসপিরেশনের মধ্যে আমরা কি দেখব, এই নিডলটাকে ডিসক্রাইব করতে হয়। নিডলটা ডিসক্রিপশনটা হচ্ছে যে নিডলগুলো থাকে হচ্ছে নিডল শেপড, আর নাম্বার 2 থাকবে হচ্ছে নেগেটিভ বায়োফ্রিঞ্জেন্স। এখন কটা স্যার ম্যাডাম হচ্ছে যদি হচ্ছে আরেকটু বেশি জানতে চায়, ওরা জানতে চায় যে নেগেটিভ বায়োফ্রিঞ্জেন্স মানে কি। মানে হচ্ছে মনে করো একটা নিডেলের উপর হচ্ছে আমরা প্যারালেলি লাইট ফেলালাম, যখন আমরা প্যারালেল লাইট ফেলাবো তখন কালারটা আসে হচ্ছে ইয়ালো মানে যদি হচ্ছে মানে প্যারালেল লাইট একটা নিডেলের উপর পড়ে যদি এটা ইয়েলো কালার থাকে এর মানে এটা নেগেটিভ বায়োফ্রিঞ্জেন্স। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাসপিরেশনে আমরা কী কী পাবো, তাহলে অ্যাসপিরেশনে আবার বলে আমরা কী পাই, আমরা যে ক্রিস্টালসগুলো দেখি ওটা হচ্ছে নিডল শেপ থাকে, আর নাম্বার 2 থাকে ওটা নেগেটিভ বায়োফ্রিঞ্জেন্স। তারপর এখন আমরা আসি হচ্ছে যে গাউটের ট্রিটমেন্টে হচ্ছে আমরা কী দিই, এটা কিন্তু দুই ভাগে ভাগ করে বলতে হয়। অ্যাকিউট অ্যাটাকে আমরা কী করব, আর হচ্ছে ক্রনিক অ্যাটাকে আমরা কী করব। এখন অ্যাকিউট অ্যাটাকে তো অবভিয়াসলি আমরা পেইনটাকে হচ্ছে কমানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমরা ইউজুয়ালি কি ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে NSAIDs ইউজ করি, তারপর একটা ইউজ করে হচ্ছে কলকাইচিন। এখন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে এই কলকাইচিন জিনিসটা হচ্ছে কাজ কেমনে করে। কলকাইচিন জিনিসটা কাজ করে হচ্ছে যে এটা মাইক্রোটিউবিউলস যেগুলো আছে ওগুলাকে ইনহিবিট করে, তো নিউট্রোফিল যে মাইগ্রেশনটা হয় না ইনফ্লেমেশনে ওটা হতে পারে না, এটা না হইলে ইনফ্লেমেশনও হবে না। এটা হচ্ছে অ্যাকিউট অ্যাটাকে। তারপর আমরা আসি হচ্ছে যে ক্রনিক মানে হচ্ছে লং টার্ম গাউটে হচ্ছে আমরা কি ইউজ করব। এটা কিন্তু হচ্ছে স্যারের এটা বেশি ইম্পর্টেন্ট, অ্যাকিউটের চেয়ে ক্রনিকটা বেশি জিজ্ঞেস করে। কারণ ক্রনিকে হচ্ছে আমরা যেটা ইউজ করব ওটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যালোপিউরিনল, আর এটা থাকবে হচ্ছে ফেবুক্সোস্ট্যাট। কারণ অ্যালোপিউরিনল আর ফেবুক্সোস্ট্যাটের মেকানিজম অফ অ্যাকশনও কিন্তু জিজ্ঞেস করে যে এটা কোন এনজাইমকে ইনহিবিট করার জন্য ইউরিক অ্যাসিড ফর্মেশন হয় না। এনজাইমটার নাম হচ্ছে জ্যান্থিন অক্সিডেজ। জ্যান্থিন অক্সিডেজ হচ্ছে না ফর্মেশন ইনহিবিট করার জন্য ইউরিক অ্যাসিড কিন্তু ফর্মই হলো না। তারপরে আরও কয়েকটা আছে হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে ইউরিকোজ ইউরিক ড্রাগস, মানে হচ্ছে এগুলো ইউরিক অ্যাসিডের এক্সক্রিশন রেনাল এক্সক্রিশনটাকে হচ্ছে বাড়ায় দেয়, যেমন কি প্রোবেনেসিড, আরেকটা আসবে হচ্ছে সালফিন পাইরাজোন। এখন এটার পর হচ্ছে আরেকটা জিজ্ঞেস করে যে আমরা যে এই ইউরেট লোয়ারিং ড্রাগসগুলো দিচ্ছি এগুলোর ইন্ডিকেশনগুলো কী কী। এখন ডেভিডসনের সুন্দর করে একটা চার্ট আছে, স্যার ম্যাডামরা হচ্ছে ওই চার্টে মোট 4-5টা পয়েন্ট আছে। মেইনলি হচ্ছে যে 3টা পয়েন্ট ম্যাডামরা শুনতে চান স্যার বা ম্যাডামরা, ওটা হচ্ছে ফার্স্ট 3টা পয়েন্ট, যেটা হচ্ছে রিকারেন্ট অ্যাটাকস অফ অ্যাকিউট গাউট, নাম্বার 2 আসবে হচ্ছে এভিডেন্স অফ বোন অর জয়েন্ট ড্যামেজ, নাম্বার 3 আসবে হচ্ছে টোফাই। মানে হচ্ছে এই 3টা অ্যাটলিস্ট থাকলে আমরা অবভিয়াসলি ইউরেট লোয়ারিং এজেন্টস যেমন হচ্ছে অ্যালোপিউরিনল, ফেবুক্সোস্ট্যাট, প্রোবেনেসিড এগুলো ইউজ করব। তো আবার বললাম 3টা হচ্ছে ইন্ডিকেশন মেইন, একটা হচ্ছে রিকারেন্ট অ্যাটাকস অফ অ্যাকিউট গাউট, এভিডেন্স অফ বোন অর জয়েন্ট ড্যামেজ, আর নাম্বার 3 আসবে হচ্ছে টোফাস। তো এটা হচ্ছে মোটামুটি গাউটে হচ্ছে স্যার ম্যাডামদের হচ্ছে প্রিয় যেগুলো। গাউটের পর আরেকটা জিনিস হচ্ছে সিউডো গাউট। সিউডো গাউটে হচ্ছে স্যার ম্যাডামরা 2টা জিনিসই বাস জিজ্ঞেস করে, যে একটা হচ্ছে ক্রিস্টালটার নাম কি, ওখানে থাকবে হচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট, আর এটার সাথে হচ্ছে তুমি গাউটের নিডলটাকে হচ্ছে কেমনে হচ্ছে ডিফারেন্সিয়েট করবা। যেমন গাউটের নিডলটা কিন্তু থাকে হচ্ছে নিডল শেপ, কিন্তু হচ্ছে সিউডো গাউটের যে নিডলটা থাকে ওটা কিন্তু আবার রোমবয়েড শেপের থাকে। তারপরে গাউটের নিডলটা থাকবে হচ্ছে নেগেটিভ বায়োফ্রিঞ্জেন্স, আর এখানে হচ্ছে সিউডো গাউটের নিডলটা থাকে হচ্ছে পজিটিভ বায়োফ্রিঞ্জেন্স। পজিটিভ বায়োফ্রিঞ্জেন্স মানে হচ্ছে একটা নিডলের উপর যদি প্যারালেল লাইট ফেলা হয় ওটা ব্লু কালার আসে,
নেগেটিভ যেটা আছে, যেটা গাউটে হয়, মানে হচ্ছে এটা নিডলের উপর প্যারালেল লাইট ফেললে ওটা ইয়েলো কালার হয়। তো গাউট থেকে মোটামুটি এর বাইরে কোয়েশ্চেন আসে না। তারপরে হচ্ছে আমরা আসি হচ্ছে সেরোনেগেটিভ হচ্ছে আর্থ্রাইটিসে। সেরোনেগেটিভ আর্থ্রাইটিস মানে হচ্ছে যে এখানে রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ থাকবে। তারপর জিজ্ঞেস করা হয় যদি রিউমাটয়েড ফ্যাক্টর হচ্ছে নেগেটিভ থাকে, কোন ফ্যাক্টর হচ্ছে পজিটিভ থাকে। পজিটিভ থাকে হচ্ছে ইউজুয়ালি এখানে HLA-B27, এই হচ্ছে জিনিসটা পজিটিভ থাকে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারে। তারপরে হচ্ছে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারের অনুযায়ী হচ্ছে এখানে কি আসবে, এখানে হচ্ছে আমরা ইউজুয়ালি 4টা পাই সেরোনেগেটিভ আর্থ্রাইটিসে। একটা আসবে হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস আসবে। তারপর আসবে হচ্ছে ইনফ্লেমেটরি বাউল ডিজিজটা আসে, সোরিয়েটিক আর্থ্রাইটিস আসে, তারপর আসবে হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসও আসে। তারপরে যদি আর একটু যায়, তারপর জিজ্ঞেস করে হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে হচ্ছে মেইন প্যাথোলজিটা কি হয়। মেইন প্যাথোলজি যেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে হচ্ছে থাকে সেটা হলো যে এখানে সিনডেসমোফাইট নামের একটা বোনই আউটগ্রোথ থাকে। এই সিনডেসমোফাইটগুলো হচ্ছে হইতে পর তারপরে বোনসগুলো ফিউশন হওয়া শুরু করে দেয়। মেইনলি হচ্ছে এই জায়গাটা আমরা কোথায় দেখি, এটা আমরা ভার্টিব্রাতে দেখি। ভার্টিব্রাতে হচ্ছে আমরা কি পাই এক্সরেতে, এটা কিন্তু খুবই কমন কোয়েশ্চেন যে এক্সরেতে একটা জিনিস বলো যেটা দেখে তুমি বুঝে যাবা যে এখানে হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস হয়েছে। ওই টার্মটা হচ্ছে ব্যাম্বু স্পাইন। ব্যাম্বু স্পাইন জিনিসটা কি, মানে একদম বাঁশের মতো হয়ে যায়, মানে কোনো গ্যাপই থাকে না বোনগুলোর মধ্যে। সিনডেসমোফাইট হওয়ার পর এক একটা ভার্টিব্রা হচ্ছে একটা শেষে জয়েন করে একদম একটা সুন্দর একটা হচ্ছে ব্যাম্বুর মতো লাগে দেখতে। এটা খুবই ক্যারেক্টারিস্টিক একটা ফিচার। এটা সবসময় অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস দেখা যায় তা না, কিন্তু যদি তুমি এটা দেখে ফেলো তুমি অলমোস্ট শিওর হয়ে যেতে পারো যে হ্যাঁ এই পেশেন্টের হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসই আছে। তারপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল ওই যে ইমিউনোলজিটা জিজ্ঞেস করে যে হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে হচ্ছে কোন ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরটা পজিটিভ, তখন তুমি বলে দিবা হচ্ছে HLA-B27 হচ্ছে পজিটিভ আসে। তারপরে হচ্ছে কোয়েশ্চেন আসে হলো যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে হচ্ছে তাহলে এক্সট্রা আর্টিকুলার ফিচার্স যেগুলো আছে ওগুলা কি। এখন এটাতেও সুন্দর করে একটা বিশাল বড় চার্ট আছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসের উপর, কিন্তু হচ্ছে যে 3টা পয়েন্ট হচ্ছে মাস্ট বলতে হবে সেটা হলো ফার্স্ট অফ অল ফ্যাটিগ অ্যান্ড অ্যানিমিয়া থাকবে। নাম্বার 2 আসবে হচ্ছে অ্যান্টিরিয়ার ইউভাইটিস থাকবে। আর নাম্বার 3 কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেটা হচ্ছে অ্যাওরটিক ভালভ ডিজিজ থাকে। অ্যাওরটিক ভালভ ডিজিজ মানে কি, মানে ইউজুয়ালি যেটা হয় যেটা হচ্ছে অ্যাওরটিক রিগার্জিটেশন হয় মেনলি। এই অ্যাওরটিক রিগার্জিটেশনটা হচ্ছে মাঝে মাঝে আবার স্যার ম্যাডামরা হচ্ছে একটু সিনারিও টাইপের হচ্ছে জিজ্ঞেস করে যে মনে করো একটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস পেশেন্ট একজন আসছে, যার হচ্ছে তুমি পাচ্ছ হচ্ছে যে ওর ওয়াইড পালস প্রেশার আছে, বাউন্ডিং পালস আছে, ও হেড ববিং করতেছে, এর মানে কি ওর কী হয়েছে, তখন হচ্ছে বলতে হয় যে স্যার মোস্ট লাইকলি ওর অ্যাওরটিক রিগার্জিটেশন হয়ে গেছে, যার জন্য হচ্ছে ওর এই পালসগুলো হচ্ছে বেড়ে গেছে। এটা কিন্তু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসের সাথে খুবই কমনলি রিলেটেড করা হয়। তারপরে আরেকটা যেটা কোয়েশ্চেন আসে হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস একটা পেশেন্টের মনে করো রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হলো, এটার কারণ কি হতে পারে। এটা ইউজুয়ালি হয় হচ্ছে কস্টোকন্ড্রাল অ্যান্ড কস্টোভার্টিব্রাল যে জয়েন্টগুলো থাকে ওগুলাও হচ্ছে অ্যাজ ইউজুয়াল সিনডেসমোফাইড হওয়ার জন্য হচ্ছে ওটা অ্যাঙ্কাইলোজড হয়ে যায়, মানে ফিউজড হয়ে যায়। তো যদি হচ্ছে জয়েন্টসগুলো ফিউজ হয়ে যায় অবভিয়াসলি হচ্ছে এটা রিব কেজ প্রপারলি এক্সপ্যান্ড করতে পারবে না। যদি এটা রিব কেজ হচ্ছে প্রপারলি এক্সপ্যান্ড না করে তাহলে অবভিয়াসলি হচ্ছে রেসপিরেশন ঠিকভাবে হতে পারবে না। তো সেই অনুযায়ী হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস খুব কমনলি হতে পারে। তারপরের হচ্ছে কোয়েশ্চেনটা আসে যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে হচ্ছে তাহলে একটা টেস্ট করা হয়, মানে হচ্ছে এক্সামিনেশন টেস্ট, ওটার হচ্ছে কি যেটা হচ্ছে আমরা লাম্বার লর্ডোসিস যেটা দেখি, আবার হচ্ছে শোবার্স সাইন বলে ওটাকে। শোবার্স সাইনটা হচ্ছে নাম বললেই হয়, কিন্তু যদি আরেকটু জানতে চাও যে একটা পেশেন্ট হচ্ছে যদি ফ্লেক্স করে কতটুকু ফ্লেক্স করতে পারে এটা মেজার করার একটা উপায় আছে, ওটাকে আমরা বলি হচ্ছে শোবার্স সাইন বা শোবার্স টেস্ট। যদি হচ্ছে আমরা দেখি যে একটা পেশেন্ট বেশি ফ্লেক্স করতে পারতেছে না ওর বডিটাকে, পারারই কথা না, কারণ হচ্ছে যে স্পাইনটা ফিউজ করে যায় ও অবভিয়াসলি বেশি হচ্ছে বেন্ড করতে পারে না, তো তখন আমরা হচ্ছে ওর ডিগ্রিটা দেখি কমে গেছে আর আমরা বলি হচ্ছে শোবার্স সাইন পজিটিভ। এটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল এক্সামিনেশন। তো যদি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে হচ্ছে বলে যে অ্যাটলিস্ট 2টা কী করতে হবে, তাহলে দেখার সময় হচ্ছে আমরা শোবার্স সাইনটা দেখি, আর ইনভেস্টিগেশনে হচ্ছে যে এক্সরেটা আছে ওখানে আমরা ব্যাম্বু স্পাইন এই জিনিসটা হচ্ছে খুব কমনলি দেখার চেষ্টা করি। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস হচ্ছে আসার পর তারপরে হচ্ছে আরেকটা যেটা কমন আসে যেটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আমাদের এখানে হচ্ছে ভিটামিন ডিটা হচ্ছে খুবই কমন। স্যার ম্যাডামরা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেন যে ভিটামিন ডিটা হচ্ছে এখন কমন কেন হয়ে যাচ্ছে। 2টা কারণ হয়, কারণ হচ্ছে এটা সিলি হইলেও এটা অ্যাকচুয়ালি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় যে বাচ্চারা হচ্ছে কম্পিউটারে বেশি থাকে তো ওরা বাইরে খেলতে যায় না, আর হচ্ছে ফিমেলরাও হচ্ছে অনেক পর্দাশীল থাকে তো ওরাও হচ্ছে খুব একটা বাইরে যায় রোদ টোদ দেয় না।
তো আমাদের হচ্ছে ভিটামিন ডিটা হচ্ছে ইমপ্রুভ করার জন্য অবভিয়াসলি সান এক্সপোজারের দরকার। তারপরে আসে ভিটামিন ডিটা হচ্ছে আমরা ইউজুয়ালি কী পাই, বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস আর বড়দের ক্ষেত্রে হচ্ছে অস্টিওমেলেশিয়া। এখন হচ্ছে বাচ্চাদের যে রিকেটসটা আছে ওটা বোথ পেডি বোর্ডে প্লাস হচ্ছে কিন্তু মেডিসিন বোর্ডে হচ্ছে জিজ্ঞেস করা হয়। এখন সেই জন্য রিকেটসের সাইনগুলো হচ্ছে কিন্তু ভালোভাবে জানতে হয়, মানে বাচ্চাদের সাইনগুলো কিন্তু মেডিসিন বোর্ডেও জিজ্ঞেস করে। যেমন হচ্ছে এই যে মাথায় হচ্ছে ডিলেড ক্লোজার অফ ফন্টানেলে, তারপরে আসবে হচ্ছে ফ্রন্টাল বসিং আসবে হচ্ছে থাকবে, তারপরে চেস্টে আসবে হচ্ছে পিজিয়ান চেস্ট থাকতে পারে, তারপরে আসবে হচ্ছে বোয়িং অফ দ্য লেগস বা হচ্ছে জেনু ভ্যারাম আসবে হচ্ছে থাকতে পারে। মানে এই পয়েন্টগুলো হচ্ছে বোথ পেডি অ্যান্ড মেডিসিন বোর্ডে দুইটাতেই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট থাকে। তারপরে হচ্ছে স্যার ম্যাডামরা আরও অনেকগুলো হচ্ছে যে ডিজিজগুলো আছে টুকি দুইটা পয়েন্ট জিজ্ঞেস করে। যেমন মনে করো হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এটা কিন্তু হচ্ছে তিনটা জিনিসে, ইউরেথ্রাইটিস, কনজাংটিভাইটিস আর আর্থ্রাইটিস। এটা একটা ট্রায়াড থাকে না, এটা হচ্ছে খুব কমনলি জিজ্ঞেস করছে। আচ্ছা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হয়েছে, তুমি হচ্ছে কেমনে বুঝবে? অ্যাগেন তিনটা ট্রায়াড বলতে হয়, ইউরেথ্রাইটিস, কনজাংটিভাইটিস আর আর্থ্রাইটিস। আর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের পর আরেকটা যেটা হচ্ছে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, যেটা হলো অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস অ্যাগেন কমনলি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা আমাদের দেশে হচ্ছে অস্টিওপোরোসিসে হচ্ছে কাদের হয় আর এবং হচ্ছে রিজনটা কি। কমনলি আমাদের দেশে অবভিয়াসলি পোস্ট মেনোপজাল ওমেনদের খুবই কমনলি হয়। রিজনটা খুবই ইজি, কারণ হচ্ছে মেনোপজ হওয়ার পর কিন্তু হচ্ছে এস্ট্রোজেন কমে যায়, আর এস্ট্রোজেন যে কাজটা করতো ওটা হচ্ছে অস্টিওক্লাস্টকে হচ্ছে কিন্তু ইনহিবিট করতো। যেই হচ্ছে এস্ট্রোজেন কমে গেছে, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা হচ্ছে বেড়ে যায়। বেড়ে গেলে কি হবে, বোন রিজর্পশন আসবে হচ্ছে বেশি হয়ে যাবে, আর হেন্স আসবে হচ্ছে অস্টিওপোরোটিক চেঞ্জেসগুলো আসা শুরু করে। এখন আরেকটা জিজ্ঞেস করে যে হচ্ছে মনে করো একটা পেশেন্টের অস্টিওপোরোসিস হয়ে গেছে, ওর হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল কমপ্লিকেশন কি হতে পারে? ওটা হয় হচ্ছে যে খুবই ইজিলি ফ্র্যাকচার হয়ে যায়, বোথ হিপ ফ্র্যাকচার আর আসবে হচ্ছে ভার্টিব্রাল কম্প্রেশন। এই দুইটা পয়েন্ট জানতে হয় যে হিপ ফ্র্যাকচার আর ভার্টিব্রাল কম্প্রেশন খুবই মাইনার ট্রমাতে হচ্ছে হয়ে যায়। যদি একটা হিপ ফ্র্যাকচার হয়ে যায় একটা পোস্ট মেনোপজাল ওমেনের, অবভিয়াসলি ওটা ঠিক করতে অনেক টাইম লাগে। ভার্টিব্রাল কম্প্রেশন হয়ে গেলে তো অলমোস্ট হাঁটতেই পারবে না। তো এই দুইটা পয়েন্ট হচ্ছে খুবই মানে মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস অফ অস্টিওপোরোসিস। তারপরে আরেকটা হচ্ছে যেটা জিজ্ঞেস করা হয় যে অস্টিওপোরোসিস আসবে হচ্ছে ডায়াগনোস করার জন্য আমরা হচ্ছে কি ইউজ করি। আমরা যেটা ইউজ করি ওটা হচ্ছে টি স্কোর বলে একটা জিনিস আছে। আমি জিজ্ঞেস করি টি স্কোর কত নিচে হলে আমরা অস্টিওপোরোসিস বলবো, লেস দেন 2.5। তারপরে হচ্ছে আসে হচ্ছে যে আমরা অস্টিওপোরোসিসে কি ট্রিটমেন্ট দিই। এখন অবভিয়াসলি নর্মাল ভিটামিন ক্যালসিয়াম ওগুলো তো দিই, কিন্তু স্যার ম্যাডামরা হচ্ছে যেটা শুনতে চায় বা যেটা বেশি জানতে চায় ওটা হচ্ছে বিসফসফোনেট। এই ড্রাগটা হচ্ছে খুবই প্রিয় ওদের, এটা ব্যাপারে ওরা মানে নাম অ্যালং উইথ কমপ্লিকেশনস জানতে চায়। যেমন করে অ্যালেন্ড্রোনেট বা জোলেন্ড্রোনিক অ্যাসিড, এগুলো হচ্ছে বিসফসফোনেট। আর এগুলার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন কি থাকে, ওখানে থাকে হচ্ছে অস্টিওনেক্রোসিস অফ দ্য জ, আর এটা থাকে হচ্ছে ইউসোফেজাইটিস হতে পারে। সেই জন্য বলা হয় বিসফসফোনেট খাওয়ার পর হচ্ছে অবভিয়াসলি ওদেরকে কোনো একটা প্রোটন পাম্প ইনহিবিটর দিতে হবে, বা ওদেরকে বলতে হবে যে বিসফসফোনেট খাওয়ার পর কোনো খাবার খেলে আপনি সাথে সাথে শুয়ে যাবেন না, আপনি হচ্ছে কিছুক্ষণ দাঁড়ায় থাকবেন, নয়তো কিন্তু খুবই ইজিলি ইউসোফেজাইটিস জিনিসটা হয়ে যেতে পারে। তো মেইনলি হচ্ছে বিসফসফোনেট থেকে দুইটা জানতে চায়, একটা হচ্ছে অস্টিওনেক্রোসিস অফ দ্য জ, আর একটা থাকে হচ্ছে ইউসোফেজাইটিস। এখন যদি আরেকটু ভালো করে তাহলে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে জানতে চায়, যে হচ্ছে টেরিপেরাটাইড নামেরও কিন্তু একটা ওষুধ আছে। টেরিপেরাটাইড জিনিসটা কি, এটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড একটা ড্রাগ। প্যারাথাইরয়েড হরমোন জিনিসটা কি করে, ওটা কিন্তু হচ্ছে ক্যালসিয়ামের লেভেলটা হচ্ছে বডিতে বাড়ায় দেয়। তো টেরিপেরাটাইড ড্রাগটাও একই জিনিস করে, এটাও হচ্ছে ক্যালসিয়ামের লেভেলটা বডিতে বাড়ায় দেয়। তো অস্টিওপোরোটিক চেঞ্জগুলো হচ্ছে ধীরে 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 সাপ্রেসড হতে থাকে। মোটামুটি হচ্ছে এটুকুই জিজ্ঞেস করে অস্টিওপোরোসিসে, এর বাইরে তেমন একটা যায় না। তো ওভারঅল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিউমাটোলজিক্যাল ডিজিজগুলো হচ্ছে কমনলি জিজ্ঞেস করা হয় ওগুলাই হচ্ছে আজকে আমি ডিসকাস করলাম। আমি শুরু করলাম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস দিয়ে, তারপরে হচ্ছে এসএলই, দেন আসবে হচ্ছে গাউট, তারপরে আসবে হচ্ছে সেরোনেগেটিভ যার মধ্যে হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে ছোটো ছোটো যেমন করে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আর হচ্ছে অস্টিওপোরোসিস। এইগুলোর মধ্যেই হচ্ছে ইউজুয়ালি কোয়েশ্চেনগুলো করা হয়। আই হোপ যে আমি হচ্ছে তোমাদেরকে একটু হলেও কিছু শিখাইতে পারছি, জানি না কতটুকু শিখাইতে পারছি, কিন্তু কারোর যদি হচ্ছে কোনো কিছুতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাবে, তাহলে আমরা হচ্ছে পরে তাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ আমাকে এত সময় দিয়ে শোনার জন্য। আল্লাহ হাফেজ।